সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে আমরা প্রতিদিন আলোচিত ঘটনা নিয়ে আলোচনা করি। আজকেও তেমনই একটি আলোচিত ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে সম্প্রতি ভূমধ্যসাগরে 18 জন বাংলাদেশি নিহত হয়েছেন। তারা লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার জন্য রওনা করেছিলেন এবং নৌকায় সেখানেই খাদ্য অভাবে, সুপেয় প্রাণীর অভাবে তারা মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে দালালরা তাদেরকে সেখান থেকে নৌকা থেকে ফেলে দেয়। সেই নৌকায় 45 জন ছিল, যাদের মধ্যে 22 জন মারা যান এবং বাকিরা সবাইকে তখন সেই দেশের পুলিশ এবং কোস্টগার্ড মিলে তাদেরকে উদ্ধার করে এবং সেই 22 জনের মধ্যে 18 জন এখন পর্যন্ত বাংলাদেশি বলে শনাক্ত করা হয়েছে এবং বাকি 4 জন ছিলেন সুদানের নাগরিক। তো এই 18 জনের মধ্যে আবার 12 জন এখন পর্যন্ত সুনামগঞ্জের এবং তাদের পরিচয় নিশ্চিত হয়ে গিয়েছে এবং তাদেরকে সেই সুনামগঞ্জে যাদের পরিচয় শনাক্ত করা হয়েছে তাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে 3 দিন পর মামলা করা হয়েছে। এই মামলা নিয়ে এবং এই যারা এর সাথে জড়িত সেগুলো নিয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা আছে। এটি আমরা প্রথমে দেখে আসতে চাই। গত 27 মার্চ ইউরোপের দেশ গ্রিসের উপকূল থেকে 22 জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে 18 জন বাংলাদেশি বলে নিশ্চিত হয় সরকার। জীবিত উদ্ধার একজনের মাধ্যমে জানা যায়, লিবিয়ার গেমঘট থেকে 21 মার্চ নৌকায় করে 45 জনকে নিয়ে গ্রিসে রওনা করে দালালরা। 5-6 দিন সাগরে ভাসতে থাকে নৌকাটি। এতে খাদ্য ও সুপেয় পানির অভাবে মারা যায় 22 জন। পরে তাদের নৌকা থেকে ফেলে দেওয়া হয়। মর্মান্তিক এ ঘটনায় প্রাণ হারানো 12 জনের বাড়ি সুনামগঞ্জে। ঘটনা জানার 3 দিন পর নিহত 2 জনের বাবা বাদী হয়ে সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর থানায় মামলা করেন। মামলায় বলা হয়, নিহত 12 জনের সঙ্গে 13 লাখ টাকা করে চুক্তি হয়। গত বছরের ডিসেম্বরে তাদের ঢাকা থেকে দুবাই হয়ে লিবিয়ায় নিয়ে গ্রেম ঘরে রাখা হয়। পরে সেখান থেকে নৌকায় করে গ্রিসে যাওয়ার সময় ঘটে ঘটনা। 2 মামলায় 9 জন দালালের নাম উল্লেখ করা হয়। তারা হলেন ইতালি প্রবাসী সালে আহমেদ, লিবিয়া প্রবাসী জসিম, মিকাইল মিয়া, মজিবুর রহমান, বিল্লাল মিয়া, দুলাল মিয়া, আজিজুল ইসলাম, জসিম মিয়া ও এনাম। আসামিরা সবাই ভুক্তভোগীদের এলাকার। এই সংক্রান্তে আমরা 2টি মামলা রুজু হয়েছে, দিরাই থানায় একটি এবং জগন্নাথপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। সিআইডি বলছে, ঘটনা জানার পর থেকে ছায়া তদন্ত করছে তারা। অভিযুক্তরা ঘটনার পর থেকে আত্মগোপনে। লিবিয়া এমবেসিতে আমরা কথা বলেছি আমাদের যেই ইটালি এমবেসি আছে, এখানকার যে প্রতিনিধি আছে উনিও এখানে এসেছিলেন, ওনার সাথে কথা বলেছি এবং গ্রিসেও আমরা যোগাযোগ করেছি। সেদিন থেকে আমরা ছায়া তদন্ত শুরু করেছি এবং 12 জনকে আমরা এ পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছি। যারা জড়িত তাদেরকে আমরা অচিরেই আইনের আওতায় আনবো এবং এই মামলা খুব দ্রুতই আমরা সিআইডি থেকে তদন্ত করব বলে সিদ্ধান্ত হয়েছে। ঘটনায় জড়িত দেশি বিদেশি মানব পাচারকারী চক্রের সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি সিআইডির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে যেরকম দেখছিলাম আমরা, এখন পর্যন্ত 9 জন দালালকে শনাক্ত করা গেছে এবং তাদের পরিচয় জানতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই যে 9 জন দালাল, এই 9 জন দালালের মাধ্যমেই মূলত সুনামগঞ্জে যে 12 জন, সেই 12 জন গিয়েছিল। এখানে সুনামগঞ্জের 3টি উপজেলার 12 জন, যার মধ্যে 6 জন হচ্ছে দিরাই উপজেলার এবং 4 জন হচ্ছে জগন্নাথপুর উপজেলায়। তো জগন্নাথপুর এবং দিরাই এই 2 উপজেলার মিলিয়েই যেহেতু ঘটনাটি ঘটেছে এবং এই 2টি ঘটনায় আলাদা 2টি দালাল চক্রের সদস্যরা জড়িত। প্রথম চক্রে 4 জন এবং পরের চক্রে 5 জন। এই 9 জনের নাম এখন পর্যন্ত জানা গেছে, যাদের মাধ্যমেই তারা বিভিন্নভাবে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। আজকে যে বিষয়টি আমরা বলার চেষ্টা করছি যে এই 12 জন আসলে কিভাবে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে কীভাবে গ্রিসে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই দালালদের নিয়ে আমরা কথা বলবো, সেজন্য আমাদের একটি গ্রাফিক্স আছে, সেটি আমরা একটু দেখতে চাই। এই যে 6 জনের কথা আমরা বললাম, তাদের মধ্যে সালে আহমেদ ইতালি প্রবাসী এবং মোহাম্মদ জসিম লিবিয়া প্রবাসী, মিকাইল মিয়া, মজিবুর রহমান এই প্রথম যে 4 জন, এই 4 জনের মাধ্যমে যেই 6 জন দিরাই উপজেলার গিয়ে সেখানে নিহত হয়েছেন, সেই 6 জনের মাধ্যমে এই 4 জন জড়িত। এখানে সালে আহমেদ ইতালি প্রবাসী এবং মোহাম্মদ জসিম লিবিয়া প্রবাসী, এরাই মূলত এই 6 জন ভিকটিমের সাথে যোগাযোগ করেছিল এবং যোগাযোগ করার পর তারা বলেছিল যে মাত্র 13 লাখ টাকায় তাদেরকে খুবই ভালোভাবে গ্রিসে তারা পৌঁছে দিবে এবং সে কারণেই তাদের সাথে চুক্তি হয়। এবং অপর আরেকটি যে গ্রুপ, সেই গ্রুপে ছিল বিল্লাল মিয়া, দুলাল মিয়া, জসিম মিয়া, আজিজুল ইসলাম এবং মোহাম্মদ এনাম। এই 5 জনের আরেকটি গ্রুপ। এই 5 জন আবার জগন্নাথপুর যে উপজেলা রয়েছে, সেই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, সেই উপজেলায় এরা আসলে ভিকটিমদের কালেক্ট করেছে এবং তারা তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়েছে। এই চক্রে, জগন্নাথপুরের যে চক্র, সেই চক্রে দুলাল মিয়া মূলত তাদেরকে সবাইকে জোগাড় করেছে এবং দুলাল মিয়া বলেছে যে বিল্লাল মিয়া তার পরিচিত বড় ভাই, সে পর্তুগাল
পর্তুগাল প্রবাসী, সে মূলত এই কাজটি করে, সে নিজেও এভাবে গিয়েছে এবং গিয়ে সেখানে সেটেল হয়েছে এবং সেখানে যাওয়ার পর খুব ভালো একটি চাকরি তাদেরকে প্রলোভন দেখিয়েছে, যে কারণেই কিন্তু এদের এই প্রলোভনে পা দিয়েছে। এবং জসিম মিয়া এবং এনাম এবং আজিজুল ইসলাম, এই আজিজুল ইসলাম আবার অন্য চক্রে কাজ করে। যেই চক্রটি নিয়ে আমরা কথা বলছি, এরা মূলত কাজ করে 2 থেকে 3 ভাবে। একটি হচ্ছে যে বিভিন্ন জেলায়, সুনামগঞ্জের মতো বিভিন্ন জেলায় এদের প্রতিনিধি নিয়োগ করা আছে। সেই প্রতিনিধিরা সেখানকার স্থানীয় যাদের পরিচিত, যারা বিদেশে যেতে চায় বা যাওয়ার জন্য আগ্রহী, তাদেরকে কালেক্ট করার পর তারা যেটি করে, তাদেরকে ট্যুরিস্ট ভিসায় তারা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট বিমানবন্দর থেকে তারা পাঠিয়ে দেয় হচ্ছে দুবাইয়ে। এই দুবাই পর্যন্ত তাদের থাকে ট্যুরিস্ট ভিসায়, যে কারণে সিআইডির পক্ষ থেকে বলা হচ্ছে যে যারাই আসলে ইতালিতে যেতে চায় তাদেরকে সিআইডির পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আটক করা একটু কষ্টকর হয়ে যায়, কারণ তারা এখান থেকে যায় ট্যুরিস্ট ভিসায়, যে কারণে ট্যুরিস্ট ভিসায় যে কেউ আসলে দেশের বাইরে যেতে পারে, যে কারণে তাদের আসলে এখান থেকে আটক করার বিষয়ে যে সীমাবদ্ধতা সেটি তারা থাকে। কিন্তু আরেকটি যেটি কথা রয়েছে, সেই কথাটি হচ্ছে যে এই যে আজিজুল ইসলাম, সে মূলত দুবাইয়ের যে অংশটি, সেই অংশে গিয়ে তার কার্যক্রম শুরু হয়। সে প্রথমে দুলাল মিয়া প্রথমে এদেরকে ঢাকা থেকে দুবাই নিয়ে যাওয়ার পর তারা আজিজুলের হাতে তুলে দেয় এবং আজিজুল যেটি করে, সে সেখানে দুবাই থেকে সে লিবিয়ার জন্য সে ভিসা করায় এবং ভিসা করে সেই দুবাই থেকে লিবিয়ায় তাকে নিয়ে যাওয়া হয়। লিবিয়ায় নিয়ে যাওয়ার পরে সেখানে আরেকটি চক্র আছে, সেই চক্র, এরা যারা বাংলাদেশি যারা এই 12 জন নিহত হয়েছেন, এই 12 জনের মধ্যে সুদানের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের সাথে আজিজুলের যোগসাজশ রয়েছে এবং আজিজুল সেই সিন্ডিকেটের হাতে এদের তুলে দেয় এবং সেই সিন্ডিকেট গেম ঘরে তাদের এই প্রত্যেককেই গত বছরের কাউকে ডিসেম্বরে, কাউকে জানুয়ারিতে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যে 2 মাস 3 মাস তাদের সেখানে গেম ঘরে রাখা হয়েছে এবং এই যে গেম ঘরে রাখা হয় লিবিয়ার, সেই গেম ঘরের যে জায়গাটি, সেখানে একজন ভুক্তভোগী উদ্ধার হয়েছে বাংলাদেশি। সে জানিয়েছে সেখানে 2 থেকে 300 লোককে সে দেখেছে সেখানে, যারা অভিবাসন প্রত্যাশী বিভিন্ন দেশ থেকে সেখানে এসে অবস্থান করছে এবং সেই যে সেই অবস্থানে তাদেরকে দীর্ঘদিন রাখা হয়। এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন ধাপে ধাপে ছোট ছোট নৌকায় তাদেরকে সেই ভূমধ্যসাগরের যেই কঠিন পথ, সেই পথ পাড়ি দিয়ে তাদেরকে গ্রিসে নিয়ে যাওয়ার জন্য তাদের সাথে চুক্তি হয়েছিল এবং এই যে তাদেরকে ভূমধ্যসাগরে যে তাদের নিয়ে যাওয়া হয়, এই নিয়ে যাওয়ার জন্য যে নৌকাটি তারা ব্যবহার করেছে, সেই নৌকায় আমরা যেটি বলা হয়েছে সেখানে যে তারা এই যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাকে বলা হয় গেম। এই যে তাদের যে এই গেমই এই কারণেই বলা হয় কারণ এটি রিস্কি যাত্রা। এই অনেক সমুদ্র উত্তাল থাকলে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে, অনেক সময় নৌকা ডুবিতে মারা যায়। তবে এই ঘটনায় একটু ব্যতিক্রম ঘটনা ঘটেছে। এই ঘটনায় তারা এখন পর্যন্ত বলা হচ্ছে তাদের যে পথ গ্রিসে যাওয়ার, সেই পথটি তারা হারিয়ে ফেলে 5 থেকে 6 দিন ধরে তারা সেই ভূমধ্যসাগরে বিভিন্ন জায়গায় তারা চক্কর কাটছিল, যে কারণে নৌকায় তারা যে পরিমাণ খাবার নিয়ে গিয়েছিল, সেই খাবার এবং সুপেয় পানি সংকট তাদের দেখা দিয়েছিল এবং এই সংকট দেখা দেওয়ার কারণে তারা সবাই নির্মমভাবে আসলে মৃত্যুবরণ করেছে। পরবর্তী দালালরা তারা যেটি করেছে, সেখান থেকে তাদেরকে পানিতে ফেলে দিয়েছে। এভাবে তারা 45 জন যাত্রা করেছিল, সেখানে 38 জন বাংলাদেশি ছিল। সেই 38 জনের মধ্যে 22 জনকে তারা এভাবে নিহত হওয়ার পরে 22 জনকে সেখানে ফেলে দেওয়া হয়েছে এবং বাকিদেরকে পরবর্তীতে যখন এরা ভাসতে থাকে এবং সে দেশের পুলিশ যখন সেটি টের পেয়ে তারা সেখান থেকে তাদেরকে উদ্ধার করে। এই যে তাদের যে উদ্ধার প্রক্রিয়া, এই উদ্ধার প্রক্রিয়ায় তারা যাদেরকে উদ্ধার করেছে তাদের কাছে তারা এই ঘটনাগুলো বিস্তারিত জানতে পারে। জানার পরে যখন বাংলাদেশে আসে, বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে সিআইডির সাথে আমরা কথা বলে যে জানতে পেরেছি, তারা বলেছে যে ঘটনাটি 27 মার্চ যখন এই মৃত্যুর সংবাদটি আসে, এই সংবাদটি আসার পর থেকে তারা ছায়াতদন্তের নামে এলাকায় কে কার সাথে যোগাযোগ করেছে। যেহেতু এগুলো অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীরা জেনেই দেয় যে আসলে তারা এভাবে যেতে পারবে, যে কারণে অনেকেই পরিচিত এবং এই পরিচিত কয়েকজনের সাথে আরও কারা সম্পৃক্ত ছিল, সাধারণত 2 থেকে 1 জন বা 3 জন যোগাযোগ করে ভুক্তভোগীদের সাথে, যে কারণে বাকিরা সবসময় আড়ালে থাকে। কিন্তু এখানে যেটি করা হয়েছে, তাদের সাথে কথা বলে তাদের ফোনে অন্য বিভিন্নভাবে প্রযুক্তির সহায়তায় তারা এখন পর্যন্ত এই যে 2টি উপজেলার ঘটনায় তারা 9 জনকে শনাক্ত করেছে এবং সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে 9 জন, এই 9 জনকে তারা তাদের যে অবস্থান সেটি শনাক্ত করার চেষ্টা করছে এবং ঘটনার পর যখনই মৃত্যুর সংবাদটি প্রকাশ্যে এসেছে বিভিন্ন গণমাধ্যমে, তখনই তারা আত্মগোপনে গিয়েছে এবং তারা বিভিন্নভাবে তারা পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে। যে এই যে তাদের যে যোগসাজশ এবং এই যে এই রুটের মাধ্যমে
তারা যে বিভিন্ন জায়গায় যে তারা যাওয়ার চেষ্টা করছে, সেই যাওয়ার জন্য তারা বারবারও তারা বলছে যে এই যে যারা অপরাধী এবং যাদের নাম এসেছে, এই নামের বাইরেও কিন্তু অনেকে আছে যারা বিভিন্ন প্রক্রিয়ায় জড়িত ছিল, যারা ট্যুরিস্ট ভিসা করিয়েছে, যারা দুবাই পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই ক্ষেত্রে অনেক সময় যাদের পাসপোর্টে বেশি দেশে ভ্রমণের ইতিহাস না থাকে বা বেশি দেশে যারা না চলাফেরা করে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ট্যুরিস্ট ভিসা দেওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে অ্যাম্বাসির পক্ষ থেকে কড়াকড়ি আরোপ করা হয়। পাশাপাশি বিমানবন্দরেও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় বারবারও যে তারা কি আসলেই ট্যুরিস্ট ভিসায় ঘুরতে যাচ্ছে নাকি তারা আসলে এভাবে কোনো দেশে অভিবাসনের জন্য যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। তারপরেও তারা যেহেতু গিয়েছে, নিশ্চয়ই কোনো সিন্ডিকেটের মাধ্যমে এই ভিসাগুলো তারা করিয়েছে, বা বিমানবন্দরে যারা দায়িত্ব এখানেও তাদের লোক থাকতে পারে। তো যেই পয়েন্টগুলোতে তাদের এই যে অপরাধীদের চক্রের সদস্যরা থাকতে পারে, সেই পয়েন্টগুলোতেই তারা হিট করছে এবং চেষ্টা করছে যে এরকম একটি মর্মান্তিক ঘটনায় যারা জড়িত তারা কোনোভাবেই যাতে ছাড় না পায়। যেই পরিবারগুলোর সাথে এরকম ঘটনা ঘটেছে, পরিবারের সাথে আমরা কথা বলেছি, কেউ ধার দেনা করে, কেউ সম্পদ বিক্রি করে, কেউ দোকান বন্ধক রেখে কিন্তু এই যে এই টাকাগুলো তারা জোগাড় করেছিল এবং তাদের আশা ছিল হয়তোবা তার ছেলে, তার আদরের সন্তান দেশের বাইরে গিয়ে হয়তোবা তাদের যে পরিবারের যে অবস্থা, সেই অবস্থার উন্নতি করবে এবং তারা একটি ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু আসলে তাদের সন্তানকে যেভাবে তারা হারিয়েছে, পাশাপাশি তারা যে তাদের যেই আর্থিক যে অবস্থা, সেটিও কিন্তু আসলে আরও খারাপের দিকে গেল। কারণ অনেকে ধার দেনা করে এই টাকাটি পরিশোধ করেছিল, এখন ছেলেই যেহেতু মারা গিয়েছে, তারা আসলে একটি অন্ধকারের দিকেই অগ্রসর হয়েছে যে আসলে কিভাবে এই দেনাটা এখন তারা পরিশোধ করবে। তো এক্ষেত্রে সিআইডির পক্ষ থেকে বারবারও বলা হয় এই যে রুট এভাবে যারাই যাচ্ছে তাদেরকে সতর্ক করা হয়, তারপরেও কিন্তু দালাল চক্রের সদস্যরা বারবারও বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় এবং প্রলোভন দেখিয়ে তাদেরকে এই ফাঁদে তারা পা দেয় এবং পা দেওয়ার পরে আবারও বারবারও এ ধরনের বিপদে তারা সম্মুখীন হয়। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে সাধারণত যে রুটটি দিয়ে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়, সেই রুটের পাশাপাশি লিবিয়ার পর সাধারণত ইউরোপের বিভিন্ন দেশ যেমন ইতালিতে বেশি লোকজন পাঠানো হয়। কিন্তু সম্প্রতি সময় আমরা দেখেছি ইতালিতে অনেক বেশি কড়াকড়ি করা হয়েছে, যে কারণে দালালরা বসে থাকেনি, তারা নতুন আরেকটি রুট তারা গ্রিসের দিকে অগ্রসর করেছে এবং সেখানেও প্রায় 1000-এর মতো অভিবাসন প্রত্যাশীদেরকে সেখানে নিয়ে লিবিয়ার বিভিন্ন গেম ঘরে বন্দি করে রেখে সেখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে সেখানে পৌঁছে দেওয়ার বা পাঠানোর চেষ্টা করেছে। এবং এই যে তাদের যে যাত্রা বিভিন্ন ছোট ছোট নৌকায় করে, এই যাত্রাটি আসলে বারবারও কিন্তু বিপদের সম্মুখীন হয়েছে। এর আগেও আমরা দেখেছি, কিছুদিন আগেও ফেব্রুয়ারিতে এরকম একটি বড় ঘটনা ঘটেছে, সেখানেও অনেক বাংলাদেশি মারা গিয়েছে। প্রতিদিনই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে, কেউ ইতালিতে যাওয়ার পথে, কেউ গ্রিসে যাওয়ার পথে এই ভূমধ্যসাগরে গিয়ে কেউ পানিতে ডুবে মারা যাচ্ছে, কেউ খাদ্যের অভাবে মারা যাচ্ছে। তো এই ধরনের ঘটনা বারবারও ঘটছে। বারবারও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সচেতন করার কথা বলা হচ্ছে যে যারা আসলে এই ধরনের উদ্যোগ নেয় তারা যাতে সচেতন হয়, তাহলে এই ধরনের অপরাধ কমানো সম্ভব। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে আরেকটি যেটি কথা বলা হয়েছে যে সাধারণত ট্যুরিস্ট ভিসায় দুবাই পর্যন্ত যেহেতু যাওয়া হয়, দুবাইয়ের পরেই মূলত লিবিয়ায় পাঠানো হয়। ওই চক্রটি আসলে বেশি প্রভাব বিস্তার করে এবং তারাই আসলে এই কাজটি বেশি করে। এরা বাংলাদেশের বংশোদ্ভূতই, তারা দুবাই গিয়ে তারা এই কাজগুলো করে, অনেকে লিবিয়া অবস্থান করে এই কাজগুলো করে, যে কারণে আন্তর্জাতিক মাধ্যমে যোগাযোগ বাড়িয়ে যারা এর সাথে জড়িত তাদেরকে কিভাবে সেখান থেকে ফিরিয়ে আনা যায় এবং সেই চক্র কিভাবে সে দেশের পুলিশকে তথ্য দিয়ে তাদেরকে গ্রেফতার করানো যায়, সেই প্রক্রিয়াও কিন্তু তারা অব্যাহত রেখেছে। তো সিআইডি এখন পর্যন্ত বলেছে এই 9 জনকে তারা শনাক্ত করেছে, এর বাইরে অন্য কেউ থাকলে অবশ্যই আইনের আওতায় আসবে। পাশাপাশি এই 9 জনকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা যায় সেই প্রক্রিয়াটি তারা আসলে নেয়ার জন্য তাদের যে সকল ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো কাজ করছে। সিআইডির সদর দপ্তর এই জন্য কাজ করছে, তারা মানব পাচারের জন্য আলাদা তাদের সেল রয়েছে, সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই মামলা দুটো ইতোমধ্যেই তারা নিজেদের আন্ডারে এনে তদন্ত করার জন্য তারা আবেদন করেছে। তারা এই মামলা দুটো সামনে থেকে নেতৃত্ব দেবেন এবং অবশ্যই যে অপরাধীরা আছে তাদের ধরার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছে। তো আজকে আমরা এই ভূমধ্যসাগরে যে নির্মমভাবে বাংলাদেশিরা মারা গিয়েছে সেই বিষয় নিয়ে কথা বললাম। সামনে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।